আগামীকাল বিশ্ব হেপাটাইটিস বিশ্ব বিশ্ব হেপাটাইটিস দিবস। হ্যাঁ। বিশ্ব হেপাটাইটিস দিবস বাংলাদেশে এই যে হেপাটাইটিস সংক্রান্ত যে রোগগুলো, এগুলো বর্তমানে কি অবস্থা আছে এবং সেখান থেকে কিছুটা হলেও অগ্রগতি এখন হয়েছে কিনা? বিশেষ করে আপনারা যেমন সচেতনতামূলক প্রোগ্রাম করছেন, সেমিনার করছেন, চিকিৎসকদের যে সচেতনতা সেগুলো ছড়ায় দিচ্ছেন। এখন স্যার কি অবস্থায় আছি আমরা বিশ্বের মধ্যে? হেপাটাইটিস হচ্ছে লিভারের প্রদাহ বা ইনফেকশন। আর এটা যে ভাইরাসের জন্য যদি হয় তখন এটাকে বলা হয় ভাইরাল হেপাটাইটিস। আর ভাইরাল হেপাটাইটিস হচ্ছে 5 ধরনের ভাইরাস আছে, হেপাটাইটিস এ, বি, সি, ডি এবং ই। তো সাধারণত এ এবং ই ভাইরাস সেটা একটা খাদ্য অথবা পানীয় জলবাহিত। আর ইনফেকশন সাধারণত তাৎক্ষণিক ইনফেকশন করে, মানুষের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটার জন্য এটা অনেক সময় কন্ট্রোল হয়ে যায়, নিয়ন্ত্রণ হয়ে যায়। দেখা গেছে 4 থেকে 6 সপ্তাহ পরে এটা অটোমেটিক এটা কিওর হয়ে গেছে। লিভার ফাংশন যেটা ক্ষতি করছিল রিকো ফাংশনটা আবার রিকভার হয়ে গেছে। কিন্তু এটা সব ক্ষেত্রে হয় না, কোনো কোনো ক্ষেত্রে মারাত্মক আকারও ধারণ করে। এর জন্য অনেক সময় লিভার ফেইলিয়ার হতে পারে, যেটাকে আমরা পার্মানেন্ট হেপাটিক ফেইলিয়ার বলি। এবং আরেকটা জিনিস এই ভাইরাসগুলার, যেমন এ কারো হয়তো এ ভাইরাস সংক্রমিত হলো, সে না জেনে হয়তো যদি অ্যাসিটামিফেন বা প্যারাসিটামল জাতীয় ওষুধ যদি বেশি দিন খায়, তাহলে এর থেকে লিভারের মারাত্মক ক্ষতি হয়, এমনকি লিভারের ক্ষতিও মানে ফেইলিয়ারও হতে পারে। ই ভাইরাসটাও একই রূপ, আমি যেটা বললাম, কিছুদিন 4 থেকে 6 সপ্তাহ পরে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য এটাকে আমরা অনেক সময় বলি সেলফ লিমিটিং, আরোগ্য লাভ করে যায়। কিন্তু এই ই ভাইরাসও যদি গর্ভকালীন কোনো মহিলার শরীরে সংক্রমিত হয়, তখন তার শরীরে এটা যে হেপাটাইটিসের সৃষ্টি করে, এর থেকে গর্ভবতী মায়ের মারাত্মক ক্ষতি হতে পারে, এমনকি লিভার ফেইলিয়ারও হতে পারে, এবং যে ওনার যে সন্তান, গর্ভের সন্তান ক্ষতি হতে পারে, এবং কি মিসক্যারেজ বা অ্যাবর্শনও হতে পারে, মাতৃমৃত্যুও হতে পারে। তাই এই যে পরিস্থিতিটা বললাম, সেটা খুব সতর্কতার সাথে হতে হয়। এটা খাদ্য অথবা পানীয় জল বাহিত, এবং গর্ভকালীন অবস্থায় বিশেষ করে খাদ্য এবং পানীয় জল, বিশুদ্ধ পানির ব্যবস্থা করা, কখনো বাইরের খাবার এগুলো খাওয়া ঠিক নয়, কারণ ওই সমস্ত খাবার থেকে অথবা পানীয় জল থেকে সাধারণত এ এবং ই ভাইরাস সংক্রমিত হয়। বেশি সমস্যা হচ্ছে হেপাটাইটিস বি এবং সির সংক্রমণ। হেপাটাইটিস বি এবং সির সংক্রমণ হলে এটা প্রথমে একটা তাৎক্ষণিক ইনফেকশন করে, বিশেষ করে বি ভাইরাস, তারপর কিছুদিন পরে এটা চলে যায়। আর সি সংক্রমিত হওয়ার পরে দীর্ঘদিন থেকে যায়। এই যে বি এবং সি অনেক ক্ষেত্রেই এটা ক্রনিক, তাৎক্ষণিক একটা ইনফেকশন করে, তারপরে ক্রনিক বা দীর্ঘমেয়াদী হেপাটাইটিসে রূপ নেয়। নিলে লিভারে আস্তে আস্তে লিভারের ক্ষতিকারণ করে, এবং এটার থেকে প্রথমে একটা হেপাটাইটিস হলো, তারপরে দীর্ঘমেয়াদী বা ক্রনিক হেপাটাইটিস হয়। আর এই ক্রনিক হেপাটাইটিসের পরেই অনেক সময় লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার হয়। যে লিভার ক্যান্সার অথবা লিভার সিরোসিসের প্রধান কারণ হচ্ছে এই হেপাটাইটিস বি এবং সি ভাইরাসের ইনফেকশন। আর লিভার ক্যান্সার তো হচ্ছে মানুষের মৃত্যুর তৃতীয় ক্যান্সারজনিত কারণ। আর এই ক্যান্সারের প্রায় 80% এই লিভার ক্যান্সারের কারণ হচ্ছে হেপাটাইটিস বি এবং সি। পৃথিবীতে প্রায় 30 কোটি মানুষ হেপাটাইটিস বি এবং সিতে আক্রান্ত। এর থেকে প্রায় 15 লক্ষ মানুষ প্রতি বছর এই শুধু হেপাটাইটিস বি এবং সির কারণে মৃত্যুবরণ করে। প্রতি 30 সেকেন্ডে পৃথিবীতে একজন মানুষ হেপাটাইটিস বি এবং সির কারণে মৃত্যুবরণ করে। দেখা গেছে পৃথিবীর যে জনসংখ্যা, মোট জনসংখ্যার প্রায় 3% হেপাটাইটিস বি সিতে আক্রান্ত। আসেন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে।
বাংলাদেশে হেপাটাইটিস বির পরিমাণ প্রায় 4.4%, আর হেপাটাইটিস সি প্রায় 1%-এর কম, কোনো কোনো ক্ষেত্রে বলা হয় 0.6%। তাহলে যদি আমরা প্রায় 17 কোটি মানুষ হই, তাহলে দেখা গেছে প্রায় 1 কোটি মানুষ হেপাটাইটিস বি এবং সি থেকে আক্রান্ত। আর এর থেকে প্রায় 20,000-25,000 মানুষ এই প্রতি বছর হেপাটাইটিস বি এবং সি জনিত কারণে বাংলাদেশে মৃত্যুবরণ করে থাকেন। আর সবচেয়ে বড় দিক হলো এই যে ভাইরাস দুইটা হেপাটাইটিস বি এবং সি কারোর শরীরে যদি ঢুকে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে এটা উপসর্গবিহীন থেকে যায়। 10 জনের মধ্যে 9 জনই জানে না যে তার শরীরে এই ভাইরাস বহন করছে। একসময় তার হয়তো ক্রনিক হেপাটাইটিস হলো, লিভার সিরোসিস হলো, অথবা লিভার ক্যান্সার হলো। তখন পরীক্ষা করে দেখা যায় যে তার এই যে লিভার সিরোসিসটা হয়েছে অথবা লিভার ক্যান্সারটা হয়েছে, তার মধ্যে হেপাটাইটিস বি অথবা সি আছে। কোনো কোনো ক্ষেত্রে হেপাটাইটিস বি এবং সি দুই ভাইরাসই আক্রমণ দেখা যায়। স্যার, একটা বিষয় হলো স্যার, এখানে ধর যেহেতু আপনি বলছেন যে কোনো উপসর্গ ছাড়াই শরীরের মধ্যে নীরবে বাসা বাঁধে, সেখান থেকে পরিত্রাণের উপায়গুলো কি, অথবা আমি আক্রান্ত কিনা অথবা একজন মানুষ আক্রান্ত কিনা সে এটা থেকে বুঝবে কিভাবে, কি ধরনের পরীক্ষাগুলোর মধ্যে দিয়ে যেতে হবে? প্রথমেই সচেতনতা। আপনি এই জিনিসটা জানতে হবে, সাধারণ মানুষ জানতে হবে যে লিভার যে আমাদের সর্ববৃহৎ আভ্যন্তরীণ অঙ্গ এবং সমস্ত শরীরের কেন্দ্র কর্মকাণ্ডের যে কেন্দ্রবিন্দু লিভার, এই লিভারের প্রধান একটা রোগ সেটা হলো গিয়া হেপাটাইটিস। আর হেপাটাইটিসের মধ্যে ভাইরাল হেপাটাইটিস প্রধান। অন্য হেপাটাইটিসও আছে, ফ্যাটি লিভার থেকেও হেপাটাইটিস হয়, কিন্তু ভাইরাস জনিত যেটা সংক্রমণকারীও যেটা, সেটা হলো গিয়ে ভাইরাল হেপাটাইটিস। তো আপনি যদি জানেন যে লিভারের একটা রোগ, যেটা প্রধান রোগ হচ্ছে গিয়ে ভাইরাল হেপাটাইটিস, এবং হেপাটাইটিস বি এবং সি যেটা সাধারণত খুব বেশি ক্ষতি করে থাকে, দীর্ঘমেয়াদী হয়, তখনই এই সচেতনতা আপনি যদি জানতে পারেন শুধু যে এইরকম একটা রোগ আছে, তাহলে সেটার জন্য কি করতে হবে, আপনি একটা টেস্ট করতে হবে। হেপাটাইটিস বি এবং সির স্ক্রিনিং অথবা র্যাপিড টেস্ট আছে, এখন সব জায়গাতেই অ্যাভেলেবল আছে। তো আপনি গেলেই যদি বলেন যে আমি হেপাটাইটিস বি এবং সি টেস্ট করব, তো টেস্ট করলেই আপনার দ্বারা যদি ডিটেক্ট হয় যে আপনার হেপাটাইটিস বি আছে অথবা সি আছে, তখনই আপনি চিকিৎসকের শরণাপন্ন হলেন। চিকিৎসক আপনাকে আপনার এই যে ভাইরাসটা আছে এটা কি অবস্থায় আছে, কি করতে হবে, ভাইরাসের অবস্থাটা বা কী, আর লিভারের ইতিমধ্যে কি পরিমাণ ক্ষতি সাধন করছে কিনা না, সব কিছু নির্ণয় করে একটা একটা পরামর্শ দিবেন। সেই পরামর্শ অনুযায়ী আপনি নিজে এটার চিকিৎসা নেবেন। আরেকটা দিক হলো, এই সমস্ত পরিবারের কারোর যদি হেপাটাইটিস বি এবং সি যদি ধরা পড়ে, নির্ণয় হয়, তাহলে পরিবারের অন্যান্য সদস্যদের এটা এই ভাইরাসের উপস্থিতির জন্য টেস্ট করা উচিত। যেমন একজন হাজব্যান্ডের ধরা পড়লো, পুরুষের ধরা পড়লো, অথবা একজন মহিলার ধরা পড়লো, তাহলে ওনার সন্তান আছে, তাহলে সবারই, যেহেতু এটা সংক্রমণ, একজনের সাথে আরেকজন সংক্রমিত হয় বিভিন্নভাবে, তাই প্রত্যেকটা সদস্যের টেস্ট করা উচিত যে তাদের মধ্যে অলরেডি এই ভাইরাসটা সংক্রমিত হয়েছে কিনা। যদি সংক্রমিত হয়, তাহলে এটা প্রাথমিক পর্যায়ে নির্ণয় হয়ে যাবে, আর চিকিৎসা করলে এটা উনি সম্পূর্ণ আরোগ্য লাভ করে যাবেন। আরেকটা জিনিস হলো, যাদের শরীরে এটা নাই, সেটার জন্য যেমন বিশেষ করে হেপাটাইটিস বির জন্য প্রতিরোধক ভ্যাকসিন আছে, খুব কার্যকরী। প্রায় 98% কেসে এই ভ্যাকসিনটা কার্যকরী, সবাই ভ্যাকসিন নিলেন। আর হেপাটাইটিস সির জন্য কোনো ভ্যাকসিন নাই। তো ভ্যাকসিন না হলেও যে একজনের থেকে আরেকজনে যেরকম সংক্রমিত হয়, রক্তের উপাদান, মুখের লালা, এগুলোর মাধ্যমে যে সংক্রমিত হয়, সেগুলোর জন্য সতর্ক হলেন যাতে
একজনের থেকে আরেকজনের সংক্রমিত না হতে পারে। আরেকটা দিক হলো এই ভাইরাসের গর্ভকালীন অবস্থায় যদি কারো হেপাটাইটিস বি ধরা পড়ে, তাহলে ওনার নবজাতকের শরীরে এই ভাইরাসটা সংক্রমিত হতে পারে। গর্ভাবস্থায় যাদের হেপাটাইটিস বি থাকে তার থেকে যে সংক্রমণ হয়, এটা হচ্ছে কি হেপাটাইটিস বি সংক্রমণের প্রধান কারণ। প্রায় 60% হেপাটাইটিস বি এই গর্ভবতী অবস্থায় যাদের হেপাটাইটিস বি আছে তাদের থেকে সংক্রমিত হয়ে থাকে। তাই আমাদের মেসেজ হলো যে প্রত্যেকটা গর্ভবতী মহিলা হ্যাঁ হেপাটাইটিস বি এবং সিও টেস্ট করবেন, সিও সংক্রমিত হয়, এবং প্রত্যেক প্রেগনেন্সিতে করবেন। উনি একবার প্রেগনেন্সিতে পজিটিভ নেগেটিভ হলেও পরেরটাতে এটা হতে পারে। তাই প্রত্যেক মহিলা, প্রত্যেক গর্ভবতী মহিলা প্রত্যেক প্রেগনেন্সির অবস্থায় একবার হেপাটাইটিস বি টেস্ট করবেন। যদি গর্ভকালীন অবস্থায় হেপাটাইটিস বি নির্ণয় হয়, তখন উনি চিকিৎসকের কাছে শরণাপন্ন হবেন। চিকিৎসক ওনার ভাইরাসের অবস্থা এবং লিভারের অবস্থা দেখে চিকিৎসা দিবেন, যাতে এটাকে নিয়ন্ত্রণ করা যায়। আর আমাদের পরামর্শ হচ্ছে ওনার নবজাতককে জন্মের 24 ঘন্টার ভিতরে হেপাটাইটিস বির ভ্যাকসিন এবং ওই ভাইরাসের ওই গর্ভবতী মহিলার শরীরে যদি ভাইরাসের লোড পরিমাণটা বেশি থাকে, তাহলে ইমিউনোগ্লোবিউলিন দিতে হবে, যাতে ওনার থেকে ওনার নবজাতকের শরীরে এই ভাইরাসটা সংক্রমিত না হয়। এটা হলো অত্যন্ত একটা কার্যকরী পদক্ষেপ। প্রথম ভ্যাকসিন দেওয়ার পরেও আরও 2 ডোজ ভ্যাকসিন দিতে হবে, যাতে কি এই নবজাতকটা সুরক্ষিত হয়। এটা এতই মারাত্মক যে এই ব্যবস্থা যদি না নেওয়া হয়, যদি গর্ভাবস্থায় মায়ের থেকে সন্তানের নবজাতকের সংক্রমিত হয়, এইরকম হেপাটাইটিস বি আক্রান্তকে তো মার থেকে যদি সংক্রমিত হয়, এই নবজাতকের অ্যাডাল্ট এইজে প্রাপ্তবয়স্ক হওয়ার সময় দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই প্রায় 90%-এরই লিভার সিরোসিস, এমনকি লিভার ক্যান্সার হয়ে যায়। এটা একটা মারাত্মক, যত একটা হেপাটাইটিস বির একটা এফেক্টটা হলো খুব ডেঞ্জারাস। যত অল্প বয়সে হবে, যত কম বয়সে হবে, ততই তার মানে সংক্রমণ এবং ইনফেক্টিভিটি খুব বেশি এবং কমপ্লিকেশন রেট বেশি। যেমন অ্যাডাল্ট এজে যদি হয়, তাহলে হয়তো 10%-এর ক্রনিসিটি হয়, কিন্তু যদি আর চাইল্ডহুড একদম নবজাতক অবস্থায় মায়ের থেকে যদি পায়, তাহলে এটা গিয়া 90 থেকে 95%-এর চান্স এটা ইনফেক্টিভিটি হবে এবং লিভার সিরোসিস, লিভার ক্যান্সার হতে পারে। তাই আমাদের আমাদের প্রত্যেক গর্ভবতী মহিলাদের গর্ভকালীন অবস্থায় প্রত্যেক প্রেগনেন্সিতেই হেপাটাইটিস বি টেস্ট করা উচিত। লাস্ট প্রশ্নে আসি, সেটা হচ্ছে বাংলাদেশ এখন কি অবস্থায় আছে স্যার আমরা এটা চিকিৎসায়, এবং অদূর ভবিষ্যতে এটাকে আসলে কোন জায়গায় আপনার, যেহেতু ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে যখন হয় তখন আপনারা সেমিনার করেন সচেতনতা ছড়িয়ে দেওয়ার, মানে বাংলাদেশে পুরো সবগুলো হাসপাতাল, সব ডক্টররা একসঙ্গে বসে আপনারা এটা সচেতন করেন, তারপরে এখন চিকিৎসায় আমরা কি স্টেজে আছি এবং অদূর ভবিষ্যতে আপনি এটা কি দেখছেন স্যার? এটা সম্ভব চিকিৎসার ব্যাপারে বলি, বাংলাদেশে যে অ্যান্টিভাইরাল যেগুলো আছে, বির জন্য এবং সির জন্য অ্যান্টিভাইরাল আছে, কার্যকরী অ্যান্টিভাইরাল, এবং এটা কাজ করে। বির বেলা একটা সমস্যা হলো, এটা দীর্ঘদিন ধরে ঔষধটা চালিয়ে যেতে হয়, এমনকি সারা জীবন পর্যন্ত চালিয়ে যেতে হয়। বি অনেক সময় দেখা যায় মানুষ দীর্ঘদিন 2 বছর 3 বছর ধরে একই ওষুধ খাচ্ছে, 4 বছর ধরে, তখন মানুষ ধৈর্যহারা হয়ে যায়, তখন হঠাৎ করে ঔষধ বন্ধ করে দেয়। এরই মধ্যে এগুলো আমাদের দেশে তো অন্যান্য অপ্রচলিত যেগুলা ঝাড় ফুঁক টুটকা আছে, নানা রকম বলবে যে এতদিন ধরে তুমি ঔষধ খাচ্ছ কেন, আসো আমি এই দেখো পজিটিভ রে নেগেটিভ করে দিচ্ছি, এরকম কথাবার্তা বলে মানুষকে প্রতারিত করে, তখন হয়তো সে ঔষধ বন্ধ করে দেয় নানা কারণে। কেউ কেউ আবার ঔষধের মানে খরচটা বিয়ার করতে পারে না, তাই বন্ধ করে দেয়।
তো ঔষধ বন্ধ করে দিলে হঠাৎ করে এটা একটাই সমস্যা, এটা যে কোনো সময় পরবর্তীতে এটা আবার যে ভাইরাসটাকে আগে ঔষধটাকে দিয়ে কন্ট্রোল করা হয়েছিল এটা হয়তো আর কন্ট্রোল থাকবে না। সে তখন কোন স্টেজে হঠাৎ করে বন্ধ করলো সেটা তো বোঝা যাচ্ছে না। হয়তো কিছুটা সে এই ভাইরাসটা কন্ট্রোল ছিল, পুরা কন্ট্রোল হয় নাই। এটা তো হঠাৎ করে উনি বন্ধ করে দিছে, এতে গিয়ে পরে ভাইরাসটা আবার ফ্লেয়ার হতে পারে, যেটাকে আমরা বলি ফ্লেয়ার হয়ে গেলে কিন্তু এটা মারাত্মক। তখন দেখা যাবে যে দ্রুত তার লিভারের ক্ষতি করছে। আগে যে ঔষধ দেওয়ার পরে দিয়ে কন্ট্রোল হচ্ছিল, এখন আর সেই ওষুধে আর কন্ট্রোল হচ্ছে না। এখন আরও স্ট্রং অথবা বেশি দামি ঔষধ ব্যবহার করতে হচ্ছে, তারপরেও কন্ট্রোল হবে কিনা বলা অত্যন্ত মুশকিল। তাই এই একটা হেপাটাইটিস বির একটা দিক, চিকিৎসার একটা দিয়ে মানুষ দীর্ঘদিন চালিয়ে যেতে হয়, মানুষ অনেক সময় এটা বন্ধ করে দেয়। তাই কখনো হেপাটাইটিস বির চিকিৎসা আরম্ভ করার একটা নির্দিষ্ট প্যারামিটার, ক্রাইটেরিয়া, নিয়ম আছে। সেই নিয়ম অনুযায়ী স্টার্ট দিতে হয়, সেই নিয়ম অনুযায়ী রুগীকে ফলো আপ করে চিকিৎসাটা চালিয়ে যেতে হয়, এবং সেই নিয়ম অনুযায়ী একটা নির্দিষ্ট নিয়ম আছে বন্ধ করা, সেই নিয়ম অনুযায়ী ওই ক্রাইটেরিয়াগুলো বন্ধ করার ক্রাইটেরিয়া ফুলফিল হলে সেই ঔষধটা বন্ধ করা উচিত। তখনই দেখবেন রুগীটা সুস্থ থাকবে, দীর্ঘজীবন লাভ করতে পারবে। আর সির বেলায় হলো যে ঔষধটা আছে, এটা এটা একটু অনেকটা দামি, প্রায় 3 মাসের ঔষধ। সেই ঔষধটা ব্যবহার করতে প্রায় 80-90 হাজার টাকার মতো খরচ হয়ে যায়। সঙ্গে টেস্ট করতে হয়, ফলো আপ করতে হয়, তাই অনেকে অ্যাফোর্ড করতে পারে না। তা আমি বলবো যে এই ঔষধটা যেন সহজলভ্য করা যায়, আর যাতে গিয়ে সাধারণ মানুষ এটা ব্যবহার করতে পারে, চিকিৎসার আওতায় আসতে পারে। কারণ এটা একটা অত্যন্ত কার্যকরী মুখে খাওয়ার ঔষধ। আগে ইনজেকশন ছিল, অনেক দাম ছিল, এখন এগুলো কমে গেছে। এটা না দিয়ে এখন কার্যকরী মুখে খাওয়ার ঔষধ পাওয়া যাচ্ছে, যে ঔষধে প্রায় 90-95% ক্ষেত্রে মানুষ আরোগ্য লাভ করছে। তাই এই মানুষটা যেহেতু হঠাৎ করে একজন মানুষের থেকে বলা হচ্ছে যে তোমার 80-90 হাজার টাকার ঔষধ লাগবে, তখন সে অ্যাফোর্ড করতে পারে না। তাই আমি বলবো যে এটার জন্য, এই ঔষধটার জন্য সাবসিডি দেওয়া উচিত। আর সরকারিভাবে যারা সুবিধাবঞ্চিত, অ্যাফোর্ড করতে পারছে না, তাদের জন্য এই ঔষধটা বিনামূল্যে দেওয়া উচিত। হ্যাঁ, সরকার দিচ্ছেন, কিন্তু এটা অত্যন্ত সীমিত এবং শহরকেন্দ্রিক। তো আমাদের তো যারা পপুলেশন, বাংলাদেশের পপুলেশনের প্রায় 60% গ্রামে বাস করে। তো 60% যেটা, সেখানেও তো হেপাটাইটিস বি এবং সি আছে। হ্যাঁ, সেই রুগীটা কিভাবে, যদি সরকার একটা শহরে দেন, সে এই সুযোগটা কিভাবে পাবে? সেটা পাচ্ছে না। তাছাড়া এই গ্রামাঞ্চলে একটা অ্যাওয়ারনেস, যেটা সচেতনতা আর অভাব, কেউ সচেতনতার, যে হেপাটাইটিস বি এবং সির সচেতনতা অভাব, তারপরে অন্যান্য টেস্টিংয়ের অভাব, তারপরে ভ্যাকসিনের অভাব। আরেকটা মারাত্মক দিক হলো গিয়ে এই যেটা আমি বললাম, নবজাতকের মানে জন্মের সাথে সাথে প্রয়োজন বুঝে যে সময় মায়ের হাই বাইরের লোড, তাকে ইমিউনোগ্লোবুলিন দিতে হয়। ইমিউনোগ্লোবুলিনটা একটা কস্টলি, 4 থেকে 5 হাজার টাকা একটা ইনজেকশনের দাম, এবং এটা অ্যাভেলেবল না, অনেক ক্ষেত্রে পাওয়া যায় না। তো এটা তো গ্রামে এটা কল্পনাও করা যায় না। তাহলে কি হবে? তাহলে গ্রামে যে মহিলাটা হেপাটাইটিস বি আক্রান্ত মহিলা, তার ডেলিভারি হলে তার সন্তানের শিওর নিশ্চয়ই হেপাটাইটিস বি আক্রান্ত হয়ে যাবে। আরেকটা দিক, মারাত্মক দিক, যেমন একজন গর্ভবতী মহিলার একটা সন্তান হতে পারে, 2টা, 3টা, 4টাও সন্তান হতে পারে। এটা যদি কোনো সময় এটা না হয়, তাহলে একজনের থেকে তো 3জন 4জন হেপাটাইটিস বি বেড়ে গেল। আর একটা দিকটা যেটা আগেই বললাম, যে যদি জন্মের সাথে সাথে এই ভাইরাস নবজাতকের সংক্রমিত হয়, তাহলে প্রায়
80 থেকে 90% ক্ষেত্রে তার লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তেমন সচেতনতার কোনো বিকল্প নেই স্যার। সচেতনতা, আর দুটো একটাই কথা বলবো, যে সচেতনতা এবং টেস্টিং। আপনি সচেতন হন আর আপনি একটা টেস্ট করুন। আপনি দেখেন, একটা কথা আমি সবসময় বলে থাকি যে প্রেগনেন্সি অবস্থায় যদি ওয়ান র্যাপিড টেস্ট ক্যান সেভ 2 লাইভস, মাদার অ্যান্ড চাইল্ড। গর্ভবতী মহিলা যদি জীবনে গর্ভাবস্থায় একটা টেস্ট করেন, একটা হেপাটাইটিস টেস্ট, স্ক্রিনিং টেস্ট অথবা র্যাপিড টেস্ট, তাহলে কি হবে, ওনার শরীরে বি ভাইরাসটা আছে কিনা নির্ণয় হবে। নির্ণয় হলে উনি চিকিৎসার আওতায় আসবেন, আর সঙ্গে সঙ্গে ওনার নবজাতককে ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে। তাহলে তো উনার জীবনটাও রক্ষা গেল এবং উনার নবজাতকের জীবনেও রক্ষা হলো। তাই একটা ওয়ান র্যাপিড টেস্ট ইন প্রেগনেন্সি, গর্ভাবস্থায় একটা র্যাপিড টেস্ট যদি করা যায় তাহলে দুটা জীবন বাঁচবে। একটা হলো গিয়া গর্ভবতী মায়ের জীবন এবং তার নবজাতকের জীবন। থ্যাংক ইউ।